দুর্নীতি ঢাকতে বিচার ব্যবস্থার উপর দায় চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বদলালে রায় বদলায় বলছেন মমতা। তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া হয়নি বলে আজকের দিনে দাঁড়িয়ে দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট তথ্য যাচাইয়ের নাকি সুযোগ দেয়নি, যোগ্য অযোগ্য বাছার নাকি সুযোগ দেয়নি সুপ্রিম কোর্ট। এটা বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে। 2024 সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি। আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। এইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য। এবার আপনাদের শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার হিয়ারিং হয়েছে। সব স্টেক হোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। আইনজীবী ফিরদৌস তামিম এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ফিরদৌস বাবু, আজকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্ট নাকি যোগ্য অযোগ্য বাছার সুযোগটাই দেয়নি, তথ্য যাচাইয়ের সুযোগ দেয়নি। সত্যি কিরকম কিছু হয়েছিল? এই লড়াইটা হাইকোর্ট থেকে তারপর সুপ্রিম কোর্ট অব্দি গেছে, এতবার সুযোগ পাওয়া হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কেন বলছেন? দেখুন, এই পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে। প্রথমত তিনি এমন ভাবে রুল ফ্রেমিং থেকে শুরু করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছেন যাতে খুব স্বাভাবিকভাবে আদালতের সামনে প্রতিবাদ হয়েছে যে কিভাবে এই দুর্নীতি করা হয়েছে। দ্বিতীয়ত, তিনি এই সমস্ত কিছু করার পরেও তিনি এই সমস্ত আজকে বলে তিনি যেটা করছেন সেটা যে সাংবিধানিক আদালতের নির্দেশকে অগ্রাহ্য করে তিনি সমাজে অ্যানার্কি আহ্বান করছেন। তিনি এটা পারেন না। তিনি একটি সাংবিধানিক পদে বসে সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশকে মানব না, এটার অর্থ হচ্ছে অ্যানার্কিকে আহ্বান করা। কালকে যদি ধরুন রাস্তায় সমস্ত মুসলমানরা নেমে বলে যে না না সুপ্রিম কোর্টের ওই বাবরি মসজিদের রায় আমরা মানি না, রাম মন্দির হয়েছে ও জায়গায় বাবরি মসজিদই হবে, এটা যদি বলে তাহলে কি হবে? অ্যানার্কি তৈরি হবে। এই যে সিস্টেমের মূল কথাই হলো বজায় রাখা। আমাদের সংবিধানের বেশ
বেশ, আপনার কিছুটা অডিও প্রবলেমের জন্য আপনাকে ছাড়তে হচ্ছে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফিরদৌস আলম আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে ধন্যবাদ। এবং এরপর আমরা সরাসরি নজর রাখবো শহীদ মিনারের দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। এই শহীদ মিনার সেই জায়গা যেখানে এই সমস্ত চাকরি প্রার্থীরা লাগাতার প্রতিবাদ করে গেছেন। আমি আজকের ছবিটা ফের একবার দেখবো। অনুপম রয়েছেন। অনুপম, কারা রয়েছেন, কারা প্রতিবাদ করছেন, কি আওয়াজ উঠছে সেখান থেকে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক সেরেই নেতাজি ইন্ডোর থেকে সরাসরি শহীদ মিনারের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছেন চাকরি হারারা। তারা এই মুহূর্তে এখানে বৈঠক করছেন। তুমি দেখতে পাচ্ছ নিজেদের মধ্যে ইন্টারনাল একটা মিটিং চলছে। নিঃসন্দেহে তোমায় জানিয়ে রাখবো যে তাদের অবস্থান কি হবে সেটা তারা আরো স্পষ্ট করতে চাইছে। সেই কারণে তাদের এই বক্তব্য এই মুহূর্তে চলছে। তুমি দেখতে পাচ্ছ শহীদ মিনারে আমরা দাঁড়িয়ে রয়েছি। মূলত যেটা তাদের বক্তব্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর তরফে যে প্রস্তাব তাদের কাছে এসছে সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য। তারা ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে প্রস্তাব দিয়েছেন যে কারোর চাকরি যেমন যাচ্ছে না, পাশাপাশি তিনি ভলেন্টিয়ারির কথা বলেছে। এই ভলেন্টিয়ারি নিয়ে তাদের একটা মত প্রকাশের জায়গা রয়েছে, সেইটা নিজেদের মধ্যে তারা আলোচনা করছেন। এবং এই মুহূর্তে তাদের যে ইন্টারনাল মিটিং সেটা চলছে। মিটিং শেষ হলে, বৈঠক শেষ হলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে যে আগামীকাল থেকেই কি তারা স্কুলে যাবেন নাকি তারা স্কুলে যাবেন না ভলেন্টিয়ারি শব্দ নিয়ে যেটা আপত্তি ছিল সেই আপত্তির জায়গা তাদের থাকছে। এই একাধিক প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখনই নিজেদের মধ্যেই এই বৈঠক চাকরি হারাদের চলছে। এই বৈঠকের পর ছবিটা আরো স্পষ্ট হবে যে তারা কি চাইছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমি দেখাচ্ছি, যেখানে একের পর এক বক্তব্য রাখছেন চাকরি যাদের গিয়েছে অন্তত এই 25,000-এর কিছু বেশি। তাদের মধ্যে একাংশের বক্তব্য যে অনেকেই মঞ্চে বলতে পারেননি, কারা বলতে পারেননি, তাদের কি বক্তব্য ছিল, এই সবটাই কিন্তু নিজেদের মধ্যে একটা আলোচনা, ইন্টারনাল মিটিং তারা করতে চাইছেন। কারণ সদ্য তাদের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষ হয়েছে, সেখানে একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর তরফে এসছে। কিন্তু সেই প্রস্তাব কি আদৌ বাস্তবে তারা রূপ দেবেন? তারা কি চাইছেন যে ভলেন্টিয়ারি হিসাবে যোগদান করতে? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। এবং তো তুমি দেখতে পাচ্ছ যে শহীদ মিনার থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি, যে যেখানে তারা বক্তব্য রাখছিলেন এবং বক্তব্যের মাঝখানেই একটা আরেকজন বক্তব্য রাখবেন, এরকম একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে। দফায় দফায় বৈঠক ছাড়ছেন তারা। তাদের মূলত যেটা দাবি, তাদের যেটা যোগ্য, তারা যেভাবে মেরিট নিয়ে পাশ করেছেন এবং তারা যেভাবে চাকরি পেয়েছেন, সেখানে ভলেন্টিয়ারি হিসাবে তাদেরকে চাকরি দেওয়া নিঃসন্দেহে তাদের কাছে একটা যন্ত্রণার। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সকলে রয়েছেন। দিদি, আপনার সাথে কি বলবেন? ভলেন্টিয়ারি হিসাবে আপনাদেরকে নিয়োগের কথা বলছি, ভলেন্টিয়ারি হিসাবে আপনারা তো যোগ্য হিসাবে চাকরি পেয়েছেন। একদম আমরা আজ থেকে বিগত প্রায় 9 বছর আগে আমরা পরীক্ষায় বসেছিলাম। তো সেই পরীক্ষা দিয়ে আমরা যোগ্যতার নিরীক্ষেই আমরা ভ্যারিফিকেশনের মাধ্যমে, ভাইবার মাধ্যমে যে প্রসেস হয় একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য, সেই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে এসে আমরা নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলাম। কিন্তু আজকে কার সরকারের নির্বুদ্ধিতা কিংবা আমরা কিচ্ছু জানি না, কিন্তু আজকে আমরা যারা সমাজ গড়ার কারিগর, আমরা এখন রাস্তায় পড়ে মার খাচ্ছি। আমাদের আজকে এইরকম পরিস্থিতি। আপনাদেরকে ভলেন্টিয়ার হিসাবে কর্মস্থলে যোগ দিতে বলছি। আমাদের বলেছিল একটা কথা, মানে উনি সব প্রথম থেকে বলছিল যে যোগ্যদের পাশে আমরা আছি, কিন্তু একটা টাইমে তিনি বলেছিলেন যে ভলেন্টিয়ারি এই ওয়ার্ডটা উনি উচ্চারণ করেছিলেন, যে সেটা আমরা একদমই মেনে নিতে পারছি না এবং আমরা সেই দিকটা ভালো চোখে দেখছি না। সেই জন্য আমরা পুরোপুরি ওনার কথায় সম্পূর্ণভাবে কিন্তু আশ্বস্ত হতে আমরা পারছি না। সেই জন্য স্কুলে যাবেন না, একদমই যাচ্ছি না। মানে মুখ্যমন্ত্রী বললেন স্কুলে যেতে আপনারা যাবেন না, এখনো সেই রকম মানসিকতা আমাদের তৈরি হয়নি। আপনারা চাইছেন যে মেরিটে পাস করেছেন সেই মেরিটেই আমরা যথেষ্ট যোগ্যতার নিরীক্ষে আজ থেকে 9 বছর আগে আমরা ফুল প্রিপারেশন নিয়ে আমরা যোগ্যতার নিরীক্ষে পরীক্ষায় বসে ভাইবা দিয়ে সমস্ত প্রসেস কমপ্লিট করে আমরা চাকরি পেয়েছি। আমরা কিন্তু 6 বছর চাকরি কমপ্লিট করে নিয়েছি। তারপরে যদি আজকে এসে আমাকে বলে যে আমি পুনরায় পরীক্ষায় বসতে হবে, আজকে যদি যে কেউকে আপনাকেই বলা হলো মাধ্যমিকে আপনি যে নম্বরটা পেয়েছিলেন সেখানে মাধ্যমিকে আপনাকে আবার বসে সেই নম্বরটা পেতে হবে, আপনি পেয়ে দেখাতে পারবেন? এটা তাহলে কালকে স্কুলে যাচ্ছেন?
না, আমি তো যাচ্ছি না। একদমই তাই, একটু ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা পর্ব সারছে, তার মধ্যেই বাকবিতণ্ডা তৈরি হচ্ছে, উচ্চ বাক্য বিনিময় চলছে। যারা রয়েছেন আমি তাদের সাথে আরেকবার একটু কথা বলবো। আগামীকাল কি স্কুলে যাবেন? অবশ্যই। ভলেন্টিয়ার হিসেবে জয়েন? না না, ভলেন্টিয়ার না। যেরকম মন্ত্রী তো বলছেন ভলেন্টিয়ার। না 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 না, ওইরকম কিছু বলেননি। যেরকম আমরা কাজ করছিলাম সেরকমই কাজ করবো, যেহেতু আমাদের এখনো টার্মিনেশনাল টায়ার স্কুলে পৌঁছায়নি, আমরা আগে যেরকম ছিলাম সেরকমই কাজ করবো। একদমই তাই। আমি আরো একটু ছবি দেখাবো এবং রাজশেখরকে বলবো এদিকে আসার জন্য, যে দফায় দফায় তাদের বৈঠক চলছে। আমরা শহীদ মিনার থেকে সেই ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে মূলত যেটা তাদের বক্তব্য ছিল যে ভলেন্টিয়ারি যে শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন সেখানে তাদের আপত্তি রয়েছেন। আরো কয়েকজন একটু রয়েছেন, এই ভলেন্টিয়ারি শব্দতে আপত্তি রয়েছে। ভলেন্টিয়ারি শব্দে আপনাদের আপত্তি রয়েছে? বল, আপনারা তো যোগ্য ছিলেন। যোগ্য ছিলাম, যোগ্যর তো আমরা যোগ্যতার বিচার পাচ্ছি না এখনো। আমরা এখনো বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। আমরা এখন হন্যে হয়ে ঘুরছি, আর কি বলবো। আজকে মানে রাস্তায় ছিলেন, রাস্তায় রয়েছেন, কি করবেন এখন? তাই জানি না, চেষ্টা করছি নিজেদের জায়গা বাঁচানো। যেখানে সেখানে যেখানে যেতে বলছি সেখানেই তো যাচ্ছে। কালকে স্কুলে যাবেন? সেটাও আমরা এখনো জানি না। এখনো প্রপার সিদ্ধান্ত তারা নিতে পারেননি। আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো শহীদ মিনার থেকে সেই ছবি দেখাচ্ছি। দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনা সারছেন যারা রয়েছেন তারা প্রত্যেকে। ফলে সব মিলিয়ে তাদের বৈঠকের পর আরো ছবিটা একেবারে স্পষ্ট হবে। একদম আমরা দেখতে পাচ্ছি অনুপম যে সকলে মিলে একসঙ্গে একটা বৈঠক করছেন, চূড়ান্ত সিদ্ধান্ত তারা কেউই নিতে পারছে না। সত্যি কতটা অসহায় অবস্থা তৈরি হলে এ রাজ্যের একদল শিক্ষক কর্মীদের এই ভয়ঙ্কর অবস্থা হয়। এদের মধ্যে যারা যোগ্য তারা কোনো কারণ ছাড়া, কোনো দোষ ছাড়া নিজেদের যোগ্যতায় তারা চাকরি করছিলেন, আগামী প্রজন্মকে তৈরি করার চেষ্টা করছিলেন। এখন তারা জানেন না যে আগামীকাল থেকে তারা ঠিক কি করবেন। তার কারণ আজকে মুখ্যমন্ত্রীর কথা বলার সময় বারবার কখনো কখনো তো সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলে দিয়েছেন, কখনো বলেছেন তিনি নাকি সুযোগই পাননি যোগ্য অযোগ্য ভাগ করার, আবার কখনো বলছেন সরকারিভাবে কোনো চিঠি তো তাদের কাছে যায়নি, কাজে আপনারা স্কুলে যান। কিন্তু নিশ্চয়তা কোথায়, কি করবেন এরা? আমি আরো একবার অনুপমের কাছে যাব এবং সেখানকার উত্তাপটাকে সত্যি বোঝার চেষ্টা করব। অনুপম, একদমই তাই, দফায় দফায় বৈঠক চলছে। সিদ্ধান্ত কি হবে? মূলত মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছেন যে ভলেন্টিয়ার হিসেবে থাকুন, সুপ্রিম কোর্টে তারা লড়াই করবেন, তারা সুপ্রিম কোর্টের কাছে চাইবেন যোগ্য অযোগ্য কারা। এইটা আসলে তিনি বাছাই করে যোগ্যদের পাশে দাঁড়াবেন। কিন্তু কি করবেন? কি হলো দাদা, কি হলো? আপনারা কালকে স্কুলে যাবেন? হ্যাঁ, কালকে স্কুলে যাবেন? জানি না, বৈঠকে কিছু সিদ্ধান্ত করছে না, মাইন্ড কাজ করছে না। মানসিক অবস্থা দেখো কি শিক্ষকদের, গতকাল রাত থেকে রয়েছেন, মাথায় হাত চাপড়াচ্ছেন এবং বলছেন মানসিক অবস্থা ঠিক নেই। তুমি এই মুহূর্তে সেই ছবি দেখো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন, ভলেন্টিয়ারি শব্দ নিয়ে আপত্তি রয়েছে এবং তার মধ্যেই নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক সারছেন। এখন বিষয়বস্তু হচ্ছে এই বৈঠকের পর কি সিদ্ধান্ত হবে। যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে অপেক্ষা করছেন কি হবে। সিদ্ধান্ত এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমরা দেখাচ্ছি যে এখানে যারা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ডাকে তারা গিয়েছিলেন, তারপরে তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। আমি একবার সরাসরি তাদের কাছে যাব এবং জানবো যে কি করবেন, কালকে স্কুলে যাবেন? এখনো আমাদের নেতৃত্বরা ডিসিশন নিক, তারপর সেই বুঝে আমরা এগোবো যে কি করা যায়। তবে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে উনি বললেন যে উনি আমাদের সাথে আছেন, সেটাই তো বলছেন, কিন্তু অযোগ্যদের সাথেও আছে। মানে এইটাই আপত্তির জায়গা, প্রত্যেকে বলছে আপত্তির জায়গা বলতে এখানে যেখানে সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়েছে, যে অর্ডারটা আছে সেটা যোগ্য অযোগ্য যদি আলাদা না করা যায় তোমার সেখানে কিছু হচ্ছে না। তাহলে একটা পক্ষের ওপর যদি আমি সাপোর্ট রেখে দিই তাহলে সেক্ষেত্রে আলাদা হচ্ছে কি করে? তাহলে অ্যাকচুয়াল যে অর্ডারটা আছে সেই অর্ডারটা যে কারণে বেশি অর্ডারটা কিন্তু আমরা ডেভিয়েট করতে পারছি না। মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশে আছে, এটা আপনাদের আপত্তির জায়গা? অবশ্যই, যে কারণে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জন্যই তো। অযোগ্যের পাশে আছে মানে কি, আমাকে যেটা বলতে হবে তো যে আলাদা করতে হবে। উনি একটা কথা বলছেন যে যোগ্য অযোগ্য সেগ্রিগেট করবে সুপ্রিম কোর্ট, কি ধরনের কথাবার্তা? এই জন্যই তো ভলেন্টিয়ার হিসেবে জয়েনিং কখনোই নয়, এটা কখনোই আমরা মেনে নেবো না, এটা কখনোই মেনে নেবো না। যদি ভলেন্টিয়ার হিসেবে আজকেও মুখ্যমন্ত্রী তাদেরকে ডেকে হেঁকে যে বক্তব্যগুলি রাখলেন তাতে তারা এত নিশ্চিত নন যে তাদের আগামী কি হতে চলেছে, কিন্তু তারা এটা বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী আদতে খালি যোগ্যদের কথা বলছেন না, তিনি অযোগ্যদেরও ছাড়তে চাইছেন না। আর যে অযোগ্যদের কারণে বা যারা ঘুষ দিয়েছে বা এবং সর্বোপরি যারা ঘুষ নিয়েছে, যারা
যাদের কারণে আজকে একটা গোটা প্যানেল বাতিল হয়ে গেল, তাহলে যারা যোগ্য তাহলে তারা এই ধরনের কথা কেন মেনে নেবে? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শোনানোর চেষ্টা করবো আপনাদের। মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব, বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না,